একটা কথা বলে না যে প্রত্যেক লেখকের ভেতরে একটাই বই থাকে, সেটা সারা জীবন ধরে লেখার চেষ্টা করে। আমি তাহলে কিন্তু তারপর আবার দার্জিলিং, বারবার দার্জিলিং, এবার কার্শিয়াং, এবার কালিম্পং লিখে যেতাম। মাই গড, ডিড আই রাইট দিস, ডিড আই রাইট দিস। ওই করোনার পরবর্তী যে একটা দুঃস্বপ্নের সময়, আতঙ্ক এবং কল্পনার রং, কল্পনাকে আঁকড়ে ধরা এবং তার সঙ্গে গল্প, এই দুটো জিনিস আসার পর আমি মনে হলো যেন আমি পেয়ে গেলাম যেটা এত বছর ধরে আমি এই গল্পটা লেখার, এই উপন্যাসটা লেখার চেষ্টা করছি, এই সার্চটা আমি পাচ্ছি না, পেয়ে গেলাম। সাতকার হাওয়াতাতিরা এই যে বিপুল খ্যাতি অর্জন করলো, তাই লেখক পরিমল ভট্টাচার্যকে কি একটু বিপদে ফেলে দিল? স্মৃতির কাছে গচ্ছিত জীবনের আমানত, ছেঁড়া ছেঁড়া সেই সব জীবনের গল্প সেলাই করে তিনি বলেন তাঁর আখ্যান। কখনো তা ডোডো পাখির গান, কখনো আবার স্যাঁতস্যাঁতে দার্জিলিংয়ের আলো আঁধারি। পৃথিবী বাঁচানোর লড়াইয়ের সত্যি রূপকথা কখনো কখনো বাঙালি জাতিসত্তার খোঁজ হয়ে পাঠকের হাতে আসে সাতগার হাওয়াতাঁতিরা। স্মৃতির তহবিল ভেঙে আগামীর জন্য তুলে রাখা স্মৃতিসত্তার বয়ান যাঁর কলমে, তিনি পরিমল ভট্টাচার্য। আপনি যখন সমাজ মাধ্যমে বেশ সক্রিয় ছিলেন, তখন একটা বইয়ের কথা আপনি ফিরে ফিরে পোস্ট করতেন। বলতে পারি সেই বইটার ফিরে ফিরে আসার অভিঘাত আপনাকে তাড়িত করতো, এবং আপনি বলতেন সেই সংবাদটা হচ্ছে বীজের অঙ্কুরোদ্গমের মতো, পরিযায়ী পাখিদের ঝিলে ফিরে আসার মতো। তো সেই বইটা আমরা জানি না সেটা কি বলবো, উপন্যাস না স্মৃতিকথন, কিন্তু পড়তে গিয়ে আমাদের মনে হয় সেটা একটা আশ্চর্য অবগাহন। আপনার লেখা আমরা পাঠকরা যখন পড়ি তখন ওই এক অবগাহনের আস্বাদ পাই। আমার খুব কৌতূহল হচ্ছে, জানতে ইচ্ছে করে, অক্ষয় মালবেরির ছায়া কোথাও কি আপনার আখ্যান জীবন বা আখ্যান ভাবনায় থেকে গিয়েছে? অবশ্যই, খুব ভীষণভাবেই। অক্ষয় মালবেরির, তার আগে ছোট্ট করে একটু এটা বলি ইতিহাসটা। অক্ষয় মালবেরি খুব সম্ভবত প্রথম 70-এর দশকে বেরোয়, 70s-এ। তখন তো আমি পড়ার কথা নয়। আমি অক্ষয় মালবেরি পড়ি প্রথম, আমি বোধহয় যখন কলেজে পড়ি 80-র দশক, এরকম একটা লিটল ম্যাগাজিন গ্রুপের সঙ্গে যুক্ত হই। তাদের হাতে হাতে অক্ষয় মালবেরি ঘুরতো তখন, ওই 3টে খণ্ড, এবং প্রথম খণ্ডটাই মূলত। হ্যাঁ, অক্ষয় মালবেরি যে জিনিসটা আমাকে ভীষণভাবেই টানে, যে যদিও আমি এপার বাংলার, আমার ওই ওপার বাংলার ছিন্নমূল হয়ে আসা আমার ইয়ে নয়, আমার পরিবারে আছে, আমার বাবা মা দুজনেই এপার বাংলা, কিন্তু এই যে একটা হারিয়ে যাওয়া দেশ, সেই দেশটা একটা লেখকের কলমের ভেতর দিয়ে জেগে উঠছে, এবং সেটাকে উনি জাগিয়ে তুলছেন ভাষা দিয়ে, বাংলা ভাষা দিয়ে, এবং একটা আশ্চর্য কল্পনা যার মধ্যে রয়েছে, যে স্মৃতিটা আমার নয় বা আমার পরিবারের হাত বদল হওয়া স্মৃতি নয়, কিন্তু সেই স্মৃতির যে আবহ, যে স্মৃতির যে একটা সৌরভ, একটা গন্ধ, সেটা আমাকে মনে হয় যে এইটা একটা খুব জরুরি জায়গা। এবং আমি আমার প্রথম দিককার, বিশেষ করে দার্জিলিং বইও আমি লিখেছি দার্জিলিং ছেড়ে আসার বেশ কিছুকাল পর। তো আমার এখন যখন আপনি বলছেন, আমার মনে হচ্ছে যে হ্যাঁ, অক্ষয় মালবেরির ওই যে টেকনিক, যে ভাষা দিয়ে একটা হারিয়ে যাওয়া দেশকে খুঁড়ে তোলা, এবং সেই দেশ, তার মাটি, তার সৌরভ, তার রং জাগিয়ে তোলা, সেইটা অবশ্যই আমাকে প্রভাবিত করেছে। আপনার লেখাতেই আমি হিরাইটের কথা পেয়েছি, যে সেই স্মৃতির বেদনা, স্মৃতির অনুভব করা, যেটা আর বাস্তবে নেই, সেই হিরাই তো তাহলে এখানে কাজ করছে ভীষণভাবে। ইনফ্যাক্ট এই একদম খুব ঠিক বললেন যে হারিয়ে যাওয়া দেশ, হিরাইট তো আসলে তাই। হিরাইট একটা ওয়েলস ভাষার শব্দ, যে এমন একটা জায়গার জন্য আকুতি, যে জায়গাটা আসলে আর নেই, বা হয়তো কোনো কালেই ছিল না। তো এইটার তো একটা সার্বজনীনতা আছে। আজকের সময় দাঁড়িয়ে যখন আমাদের চারপাশটা এত দ্রুত বদলে যাচ্ছে, এই গ্রহটা যখন ক্রমশই বাসযোগ্য থাকছে না, আর আগামী প্রজন্মের জন্য থাকবে না, আমরা সকলেই কিন্তু আমাদের বুকের ভিতরে একটা করে হিরাইত বয়ে নিয়ে বেড়াচ্ছি। ফলে হিরাইত শুধুমাত্র একটা শব্দ নয়, এবং হিরাইত অনুবাদ করা যায় না, আনট্রান্সলেটেবল, তো এরকম একটা শব্দ, আসলে এটা একটা হারিয়ে যাওয়া প্রত্যেক মানুষের একটি করে হিরাইত বুকের মধ্যে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো ফলে হিরাইত শব্দটা এই অক্ষয় মালবেরির সূত্রে অবশ্যই আসে। এই যে
এই প্রসঙ্গেই যে কৌতূহলটা চলে আসছে, এই যে আপনি হারিয়ে যাওয়ার কথা বলছেন, হ্যাঁ। মানে আমরা স্মৃতির যে পরতের কাছে পৌঁছে যাচ্ছি, হ্যাঁ। এখন আপনি এই যে স্মৃতি বয়ে নিয়ে যাওয়ার এই যে অনুভবের কথা বলছেন, হুম হুম আপনি এক জায়গায় বলেছেন স্মৃতির গেরিলা আক্রমণ, হুম হুম তাতে তো আমরা সবাই আক্রান্ত হতে হুম পারি, হুম আমাদের হুম এখানে যা আছে, কিন্তু হুম সেই আক্রমণ থেকে ওই ভাষাকে বাহন করে হুম ওই লেখার কাছে অবধি পৌঁছানো, হুম। এই জার্নিটা কবে ভাবলেন যে এই রাস্তাটা হাঁটতেই হবে? না, লেখালেখির শুরু, লেখার চেষ্টা করা, কবিতা প্রথম যা হয় সবার মতোই আমিও শুরু করেছিলাম তো কবিতা দিয়েই। আচ্ছা। সাহিত্য, আমি বিজ্ঞান ছেড়ে সাহিত্য পড়তে এলাম, মানে লিখবো, সেখানে একটা ব্যাপারটা ছিলই। কিন্তু এবং একটা দীর্ঘ সময় আমি সাংবাদিকতার আহ, সঙ্গে যুক্ত কিছুটা ছিলাম, আচ্ছা, লেখালেখি করতাম আচ্ছা, যেগুলো আচ্ছা। খবরের কাগজ ইত্যাদিতে, ঠিক ওইভাবে সাহিত্য নয়। কিন্তু তারপর আমি যখন মূলত দার্জিলিং বইটার থেকেই শুরু হলো, যে আহ, আমার মনে হলো যে আহ, একটা ওই হারিয়ে যাওয়া একটা মানে যেটা আমি ছেড়ে এসেছি, অথচ যেটা আমার মধ্যে কোনো একটা ভাবে রয়ে গেছে, এবং যেটা খুব বললেন, খুব এটা খুব একদম উপযুক্ত শব্দ, গেরিলা হানা দেওয়া। মানে আমি দার্জিলিং ছেড়ে সমতলে চলে আসার পরেও দার্জিলিং আমাকে আক্রান্ত করছে। এইটাকে ভাষা দিয়ে ধরতে হবে, খুঁড়ে তুলতে হবে, এবং বুনে তোলার। হুম, এবং আমার মনে হলো যে আমি উপন্যাস বা ওইভাবে কাহিনী আমি লিখবো না, হুম। আমি এমন একটা লেখা লিখবো যেটা কিছুটা, যার মধ্যে এই গদ্যের আমি এই যে আলো আঁধারি কথায় অঞ্চলটা, একটা যেটা আছে, হ্যাঁ হ্যাঁ। ফিকশন, নন ফিকশন, হুম, ট্রাভেলগ, হুম। স্মৃতিকথা, এইসবের মাঝ দিয়ে যে আঁকাবাঁকা যে পথ একটা করে নেওয়া, ঠিক যেভাবে আমি ওই দার্জিলিং পাহাড়ের চোরবাটোর কথা বলেছি, আচ্ছা। সেই চোরবাটোর মতো একটা পথ ধরে আঁকাবাঁকা হবে। এবং আমি ব্যবহার করছি সেখানে ওখানকার স্থানীয়দের ব্লগ, সাহেবদের চিঠিপত্র, ডায়েরি ইত্যাদি, এই টেক্সটগুলোকেও এটার এটার অংশ সাথে করে মিশে নেওয়া। যাচ্ছে, হ্যাঁ, বড় এটা আমার আখ্যানে ঢুকে বড় পড়ছে। আখ্যানের মধ্যে। এবং এটা হুম, আমার তখনকার আমি যে ধরনের লেখা, পাশ্চাত্যের লেখা পড়তাম, বা এখনো যেগুলো, যাদের লেখার দ্বারা প্রভাবিত হয়েছি, হুম। যার কথা খুব একটা আলোচনায় আসে না, ডব্লিউ.জি. সিবার্ড, আচ্ছা, জার্মান লেখক, ইংরেজিতে আচ্ছা। অনুবাদ হয়েছে। তার লেখা আমাকে ভীষণভাবে একটা সময় প্রভাবিত করেছিল, এবং তার লেখাতেও তিনি ওই বিভিন্ন টেক্সটকে ওইভাবে ব্যবহার করতেন, করে একটা নতুন বয়ান গড়ে তুলতেন। উনি যদিও উপন্যাস বলতেন, কিন্তু ওনার উপন্যাসে কিন্তু এই ক্যাটাগরিগুলো থাকতো। আচ্ছা। তো ফলে এই সব নিয়ে একটা ধরন, এবং তার সঙ্গে আমার ভেতরে একটা আহ, এক ধরনের আকুতি কাজ করেছে, যে সেই সময় এমন একটা বিশেষ রাজনৈতিক পরিস্থিতি তখন চলছে দার্জিলিং সম্পর্কে, হুম, হুম। সমতলের বাঙালির মনে কিছু ভুল ধারণা। আমার মনে হলো যে মানে আমি কিছুটা একটা 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 রাগ থেকে বলা যেতে পারে, আমি আমার স্মৃতিটাকে খুঁড়ে তুললাম। আচ্ছা। এবং সেটা যেটা হলো, তার মধ্যে আর রাগ রইলো না, তার মধ্যে ভালোবাসাটাই থাকলো। তো সেই ভালোবাসাটাই বোধহয় মানুষের কাছে পৌঁছলো বা স্পর্শ করলো। এই যে আপনি বলছেন স্মৃতি, জীবন, গল্প, হুম এই টুকরো, টুকরো করে আহ, একটা, আমি যদি কাঁথার মতো ভাবি, হুম কাঁথা ফোড় দিয়ে হুম হুম সেলাই করে হুম যে হুম একটা আখ্যান তৈরি হুম করা, হুম আমরা কখনো পাঠকরা বা বিশ্লেষকরা তাকে নিরীক্ষা বলে বলি। হুম। আপনার কাছে আমার যেটা জানার যে এটা কি সচেতন নিরীক্ষা, না এইভাবেই কথক পরিমল ভট্টাচার্য গল্পটা বলতে ভালোবাসেন, তার আখ্যানটা বলতে ভালোবাসেন? আহ, মানে অবশ্যই কাঁথা ফোঁড়, যেটা খুব সুন্দর একটা উপমা ব্যবহার করলেন, কাঁথা ফোঁড় শব্দটা খুব আসে, কারণ আমি তো আসলে বিভিন্ন আখ্যানের ফর্ম বা বিভিন্ন টুকরোকে একসঙ্গে জুড়ছি। আর লেখাটা যখন আমি লিখি, আমি একটা জিনিস মনে করি, আমি যখন লিখছি আমি কিন্তু একটা অভিজ্ঞতাকে লিপিবদ্ধ করছি না। আহ, একজন সেক্রেটারি যেভাবে নোট নেয় হুম, সেভাবে আমি কিন্তু লিপিবদ্ধ করছি না। আমি যেটা করছি সেটা হচ্ছে আমার লেখার প্রক্রিয়াটাই একটা অভিজ্ঞতা। আচ্ছা, আচ্ছা। আমার লেখার প্রক্রিয়াটার অভিজ্ঞতাটাই, এবং আমি যখন লিখছি, লেখার মধ্যে দিয়ে কিন্তু আমি আমি খুঁড়ছি। আমি আমি আপনি অক্ষয় মালবেরির কথা বললেন, এটা অসাধারণ জায়গা আছে, মনে আছে হয়তো, যেখানে বালক কবি তার দাদুর সঙ্গে মেটে আলু খুঁড়তে যাচ্ছেন, এবং মেটে আলুটা খুঁড়ে খুঁড়ে তুলছে আস্তে আস্তে বাগানে, এবং একটা অদ্ভুত আকার পাচ্ছে। আমার কাছে লেখাটাও ওরকম মেটে আলু খোঁড়ার মতো, এবং খুঁড়তে খুঁড়তে সেইটার উত্তেজনা, আমার লেখার প্রক্রিয়ার মধ্যে একটা উত্তেজনা রয়েছে। সেই উত্তেজনাটা হয়তো কোনো একটা ভাবে পাঠকের
কাছে কিছুটা হয়তো যদি সঞ্চারিত হয় তাহলেই আমার মনে হয় সার্থক। তো সেখানেই হয়তো আমি তখন কথক হয়ে উঠি, সেটা হতে পারে। এই যে পাঠকের প্রসঙ্গ চলে গেল হুম। পাঠকের কাছে, পাঠকের সঙ্গে তো লেখকের একটা যোগাযোগ হয় এবং সেটা লেখার মাধ্যমেই সেই যোগাযোগটা হয়। হুম। কিন্তু আপনি সাতগার হাওয়া-তাঁতিটা যখন একটি মান্য পুরস্কার, বড় পুরস্কার পেল, আপনি তখন একটা চমৎকার কথা বলেছিলেন যে, "আমি তিল, তিল করে পাঠক জমিয়েছি, রাই কুড়িয়ে বেল তৈরি করেছি।" সুতরাং আপনি যে আখ্যানধর্মিতা আপনার যেটা, আপনি যে আখ্যানটা বুনছেন, আর সেই পাঠকের কাছে সেটা শুধু পৌঁছানো নয়, সেই পাঠককে সেই আখ্যানের জন্য তৈরি করা, এটাও তো একটা প্রক্রিয়া। অবশ্যই। অনেক সময় বলা হয়েছে যে আপনি তো আগে ফিকশন লিখতেন না, এখন ফিকশন লিখলেন। আবার হুম। এটাও আমরা জানি যে একজন আখ্যানকার সারা জীবন ধরে হয়তো একটাই আখ্যান বুনে চলে। এই যে এটা আগে লিখতেন না, এখন লিখলেন, এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, দুটো জিনিস বললেন আপনি। ১টা উত্তরটা আগে দিই। এটা হ্যাঁ। খুব ভালো একটা কথা বললেন। যে এই যে পাঠক আমি ২ দশক ধরে তিল, তিল করে সঞ্চয় করছি। আমার মনে হয় যে আমার এই সময়ে লিখতে এসেছি আমরা খুব ভাগ্যবান। আমি ভাবার চেষ্টা করি যখন বিভূতিভূষণ পথের পাঁচালী প্রকাশিত হলো, হুম, তার বই তো অসংখ্য পাঠকের কাছে গিয়ে পৌঁছলো। কোথাও একটা প্রত্যন্ত গ্রামে একজন পাঠিকা তার পড়লেন। লেখা পড়ে আপ্লুত হচ্ছেন, কিন্তু হুম, তার জানানোর কোনো উপায় নেই। হুম, হয়তো খুঁজে পেতে একটা পোস্ট কার্ড প্রকাশকের ঠিকানায় হয়তো পাঠাবেন, সেটা লেখকের কাছে পৌঁছবে কিনা তাও জানা নেই। পৌঁছলেও লেখক কবে উত্তর দেবেন, আসবে কিনা জানা নেই। আজকের এই যে অনলাইন এবং বিশেষ করে সামাজিক মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি, মূলত বাংলা পাঠক হুম, ফেসবুকে হুম, আছেন। হুম, আমি একটা লেখা আমি এই মানে একটা লেখা লেখার পর এই যে পাঠকদের কাছ থেকে যে ফিডব্যাক পেতে থাকি হুম, এবং অনেকের মানে এখন গত দীর্ঘদিন ধরে হচ্ছে হুম, হুম। ধারাবাহিকভাবে যে পাঠকদের সঙ্গে একটা কিন্তু যোগাযোগ একটা তৈরি হয় এবং ওয়ান আমি টু ওয়ান ওয়ান টু কমিউনিকেশন ওয়ান হয়। কমিউনিকেশন আমি অনেক সময় চেষ্টা করি উত্তর দেওয়ার এবং খুব অন্তরঙ্গ তারা লেখেন তাদের অভিজ্ঞতার একদম, কথা। একদম। আমি যেমন একটা দুটো বলতে পারি হ্যাঁ, আপনাকে। হ্যাঁ, এই সম্প্রতি নিশ্চয়ই। আমি হ্যাঁ। একজন ৭৯ বছরের হুম, ভদ্রলোক, হুম। তিনি লাং ক্যান্সারে আক্রান্ত। তিনি আচ্ছা, আমার এই আচ্ছা, সাতগার হাওয়া-তাঁতিটা পড়ে আমাকে একটা ফেসবুকে লিখলেন যে, আচ্ছা, ১ম এই লিখলেন যে, "আমায় কিন্তু সমবেদনা জানাবেন না, আমার খুব আচ্ছা, খারাপ লাগবে। আচ্ছা। আমি জানি আমি কি হুম, অবস্থায় আছি। হুম, আমি কলকাতার বাইরে রয়েছি চিকিৎসার কারণে। আমি ৩ টে বই আমার বাড়ির লোককে বলেছিলাম আনতে। একটি আবু সঈদ আইয়ুবের প্রবন্ধ সংগ্রহ, আচ্ছা। রবীন্দ্রনাথের চিঠিপত্র বোধহয় ছিন্নপত্রাবলী আর ছিন্নপত্র, আপনার আচ্ছা। বইটা। আহা! তো আপনার বইটা আমি ২ মাস ধরে পড়ে আমি ২ মাস একটা অন্য জগতে বাস করেছি, যেখানে মৃত্যুর ছায়া নেই, যেখানে অনিশ্চয়তা নেই, যেখানে আমার রোগের কষ্ট নেই। এটা আমার কাছে একটা বড় পাওয়া। তো এরকম একটা চিঠি, মানে এটা আমার কাছে একটা বিরাট অদ্ভুতই মানে সত্যি। মানে উত্তেজনাকর। একটা জিনিস যেটা আমি বলব, যেটা আমি এই সিরিয়াসলি বাংলায় লেখালেখি করার আগে বেশ কিছুকাল আমি ইংরেজিতে লিখতাম। মূলত সাংবাদিকতা ধর্মী লেখাই লিখতাম। হুম, তখন আমারও একটা ধারণা ছিল যে বাংলায় বোধহয় পাঠক সেরকম নেই যারা একটু অন্যরকম। কারণ যেহেতু আমাদের দীর্ঘ মানে ২০ শতকের শুরু থেকেই বা তারও আগে থেকে আমাদের সাহিত্য, কথা সাহিত্য ব্যাপারটাই অসম্ভব পত্রপত্রিকা নির্ভর। নির্ভর। এবং পত্রপত্রিকা নির্ভর সাহিত্যের তো কিছু প্রতিবন্ধকতা থাকে, কিছু সীমাবদ্ধতা থাকে। সেই সীমাবদ্ধতার মধ্যে পাঠকেরা অভ্যস্ত হয়ে যান এবং বিশেষ করে ৯ দশকের শেষে যখন টেলিভিশন ঘরে, ঘরে এলো, একটা বিরাট অংশের পাঠক কিন্তু চলে চলে গেলেন। গেল। তারা আর ফিরলেন না। লাইব্রেরিগুলো লাইব্রেরিগুলো চলে বন্ধ গেল, হলো। চলে হ্যাঁ, গেলেন। হ্যাঁ। তো তখন আমার মনে হয়েছিল যে বোধহয় পাঠক সেভাবে নেই। কিন্তু আমি খুব আশ্চর্য হলাম, আমি আমার এই বইগুলো লিখতে শুরু হওয়ার পর থেকে আমি দেখলাম যে একটা নতুন পাঠক কিন্তু রয়েছে, যার কথা আমি পুরস্কারের এখানেও বলেছি যে, এবং তার একটা বড় অংশ তরুণ পাঠক, তারা প্রচুর বিদেশি বইপত্র পড়েন। মানে উম আজকের বাঙালি নতুন পাঠক তাদের একটা বড় অংশ কিন্তু ইংরেজি ভাষা বিশ্বে স্বচ্ছ এবং স্বচ্ছন্দে ঘোরাফেরা করেন। ফলে আমি এই যে আপনাকে বললাম সিবল্ডের কথা বা লাতিন আমেরিকান, হুম, শুধু তো হুম, গার্সিয়া মার্কেজ নন, হুম, বোর্হেস হুম, আছেন, হুম। কার্পেন্টিয়ার আছেন, অসংখ্য লেখকদের লেখার যে প্রভাব আমি প্রভাবিত হয়েছি। বা আরো অন্যান্য যে আমার নাহুমের গ্রাম বইতে আমি হারুকি মুরাকামি থেকে, সিবল্ড থেকে শুরু করে, ওয়াল্টার বেনিয়ামিন থেকে শুরু করে অসংখ্য লেখকের উদ্ধৃতি ইত্যাদি আছে। তো তারা কিন্তু এগুলো জানেন, মানে তারা কিন্তু তৈরি হয়ে আছেন। মানে ফলে আমাকে পাঠক তৈরি করতে হচ্ছে না। নতুন একটা পাঠরুচির যে নির্মাণ হচ্ছে সেটা আপনি লেখক হিসাবে টের সেটা পাচ্ছেন। আমি লেখক হিসেবে টের পাচ্ছি এবং পাঠক তারা কিন্তু কানেক্ট করতে পারছেন। আমি যেমন এই সাতগার ক্ষেত্রেও ঘটেছে বা তার আগে অন্য লেখার ক্ষেত্রেও ঘটেছে। অসম্ভব ভালো কিছু পাঠ প্রতিক্রিয়া যেগুলো হুম, আমি বিভিন্ন বইয়ের গ্রুপেও বেরোয় বা আলাদা করেও কেউ লেখেন।
সেগুলো অসাধারণ। সাতগার হাওয়াতাতির এই যে এত বড় একটা প্রকল্প, সেটাকে আপনি ধারণ করলেনই বা কিভাবে, লালন করলেনই বা কিভাবে, কিভাবে হয়ে উঠলো সাতগার হাওয়াতাতিরা? হ্যাঁ, আসলে ওই একটা কথা বলে না যে প্রত্যেক লেখকের ভেতরে একটাই বই থাকে, সেটা সারা জীবন ধরে লেখার চেষ্টা করে। এটা হয়তো কিছুটা তাই শুরুতে, মানে এইরকম একটা লেখার আমি চেষ্টা করে আসছি অনেক কাল ধরে। করোনার সময় মানে 20-21 সালে, মূলত 21 সালে বিশেষ করে, যখন দ্বিতীয় ওয়েভ আসছে এবং একে একে মৃত্যুর খবর আসছে, একটা আতঙ্কের পরিবেশ, গৃহবন্দী হয়ে আছি। আমার দুজন সহকর্মী মারা গেলেন, আমার আত্মীয়দের মধ্যে কয়েকজন মারা গেলেন। আমার মনে হতে লাগলো যে সামনের বছর এই সময় কি আমি পৃথিবীতে আছি, এবং এরকম একটা একটা আতঙ্ক, একটা দমচাপা অস্বস্তির মধ্যে আমার মনে হলো আমার আঁকড়ে ধরতে পারি আমি কি, আমি কল্পনাটাকে আঁকড়ে ধরতে পারি, যেটা আমি আগে সেভাবে সামনে আসতে দিইনি। আমার অন্যান্য লেখাগুলোর মধ্যে কিন্তু আমি এই ধরনের ফ্যান্টাসি কে ব্যবহার করিনি। আমার সেটা, আমি তখন একটা এলোমেলো খসড়া শুরু করি ওই সময় 21 সালের শেষের দিক থেকে। তো ওই করোনার পরবর্তী যে একটা দুঃস্বপ্নের সময়, আতঙ্ক এবং কল্পনার রং, কল্পনাকে আঁকড়ে ধরা এবং তার সঙ্গে গল্প, এই দুটো জিনিস আসার পর আমি মনে হলো যেন আমি পেয়ে গেলাম যেটা এত বছর ধরে আমি এই গল্পটা লেখার, এই উপন্যাসটা লেখার চেষ্টা করছি, এই সার্চটা আমি পাচ্ছি না, পেয়ে গেলাম। আর এটার তো আর একটা বৃহত্তর ইয়েও রয়েছে, একটা বাঙালি আইডেন্টিটি, আমরা বাঙালি, আমরা কি সত্তার, আমাদের মানে জাতিসত্তার আত্মপরিচয়ের বিষয়টাও মাথার মধ্যে রয়েছে, কারণ গত কয়েক বছর ধরে যেটা ঘটছে। তো এই সব মিলিয়েই লেখাটা হয়ে উঠলো আর কি। এই কাহিনী বিপুল খ্যাতি পেল। আমি শুধু বিশেষ পুরস্কারের কথা বলছি না, তার বাইরেও পাঠকপ্রিয়তায় একটা অন্য জায়গায় পৌঁছেছে। আমরা এতদিন ধরে দেখে এসেছি যে আপনার যেটা ভালো লাগে, মানে আপনি যেটা নিয়ে লিখতে চান সেটাই লেখেন। এই যে কাহিনী সাতগার হাওয়াতাতিরা এই যে বিপুল খ্যাতি অর্জন করলো, তাই লেখক পরিমল ভট্টাচার্যকে কি একটু বিপদে ফেলে দিল? না, এটা হয়তো মানে এই যে বললাম যে এতদিন ধরে আমি তো ওই যে বললাম প্রায় 2 দশক ধরে আমি একের পর এক বই লিখে আসছি এবং খুব ধীরে ধীরে আমার একটা পাঠক তৈরি হয়েছে। আমার একটা ধারণাই ছিল যে এই বইটা মানুষ পড়বেন কাহিনীর কারণে। তাতে যে আমার কিছু খুব বদলালো সেরকমও নয়। এর পরের যে বইটা লিখবো সেটা হয়তো একেবারেই আবার একটা চাহিদা থাকবে যে আপনি না, আবার একটা কাহিনী হয়তো। হ্যাঁ, এটা যদি হতো তাহলে এইটা আমার তাহলে আরো অনেক আগেই হতো। আমি এটা মজা করে বলিও বন্ধুদের যে আমি যদি সেটাই করতাম তাহলে দার্জিলিং বইটা সেই সময়ের নিরিখে একটা ছোট প্রকাশনা থেকে বেরোনো, সেটা একটা পাঠক তৈরি হয়েছিল। আমি তাহলে কিন্তু তারপর আবার দার্জিলিং, বারবার দার্জিলিং, এবার কার্শিয়াং, এবার কালিম্পং লিখে যেতাম। আমি কিন্তু তা লিখিনি, আমার কিন্তু প্রত্যেকটা বই আলাদা। ফলে আমার মনে হয় না যে এটার জন্য আমার কিছু বিশেষ বদলাবে। আপনার লেখায় বারবার পরিবেশের প্রসঙ্গ এসছে, মানে সেই ডোডো পাখিদের গান থেকে যদি আমি ধরি, সেখানে পরিবেশের কথা বারবার এসছে, জনজাতির কথা বারবার এসছে, এবং সাতগার হাওয়াতাতির মধ্যেও কোথাও একটা ইতিহাসের ভেতর ঢুকে প্রত্ন অনুসন্ধানের সেই জায়গা রয়ে আছে। কিন্তু ওই সোকল্ড তথাকথিত এক ধরনের কোট আনকোট অমুকবাদী বা তমুকবাদী, এরকম কোনো গোষ্ঠীর মধ্যে আপনি কখনো বিলং করেন না, এগুলোতে বিশ্বাস করেন? মানে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলতে পারি, অন্যেরা অন্যরকম বিশ্বাস করতেই পারেন। আমি মনে করি যে একজন লেখকের কাজ হচ্ছে অনুসন্ধান, তার যেটা প্রশ্ন করা, প্রশ্নটা যেমন বাইরে করা, বাইরের বাস্তবতাকে করা, তার নিজেকেও প্রশ্ন করা, এই একটা দ্বিমুখী প্রশ্ন এবং প্রশ্নের উত্তর খোঁজার মধ্যে দিয়েই আমার একটা পথ চলা। সেখানে ওভাবে কোনো বিশেষ গোষ্ঠী বা কোনো বিশেষ মানে দৃষ্টিভঙ্গি লেখার মধ্যে প্রাধান্য পাবে এরকম ঘটে না। আজকে তো বাস্তব এই গ্রহটা তার তার যাবতীয় জীববৈচিত্র্য নিয়ে, তার প্রকৃতি নিয়ে হারিয়ে যেতে বসেছে এবং কিছু মানুষ সেটাকে আটকানোর জন্য লড়াই করছেন। আমরা তাদেরকে দেগে দিচ্ছি এরা আদিম জনজাতি, এরা পশ্চাৎপদ, কিন্তু আজকের এই গ্রহটাকে, এই আমরা যেখানে বসে আছি, এই গাছ, যদিও এগুলো সবই কৃত্রিম, মানে আজ থেকে 300 বছর আগে অবশ্যই আমার ধারণা এর কোনো গাছই ছিল না, কিন্তু এই তবু তো সবুজ, তবু তো একটা প্রাণ গাছ। এই গ্রহটা, এই
প্রকৃতিটা বাঁচানোর লড়াই মানুষদের, সেটাই সামনের, আসলে সেটাই অগ্রসরতা, সেটা পশ্চাৎভিন্নতা নয়, পেছনের দিকে তাকানো নয়, সেটা সামনের দিকে তাকানো। তো এই গল্পটাই বলে বলে বলার চেষ্টা করছি। সেটার জন্য যে কোনো সেটার জন্য quote-unquote আমি বাদী না, হতে হবে সেটার তা- মধ্যে একটা ডেফিনেটলি একটা অবস্থান আছে। হুম, সেই অবস্থানটাও রাজনৈতিক, অবশ্যই একটা রাজনৈতিক অবস্থান। একটা কোনো অবস্থান নেওয়া মানে আমি কার দিকে রয়েছি সেটা একটা রাজনৈতিক অবস্থান। অবশ্যই আমি ওই মানুষগুলোর কথা যখন আমি লেখার চেষ্টা করছি আমি তাদের দিকে যাচ্ছি, কিন্তু সেটা তে ওভাবে কোনো অবস্থান আমি মনে করি না আছে। আপনার লেখা জীবন নিয়ে, আখ্যান ভাবনা নিয়ে এমন কোনো মুহূর্ত এসছে যে যেখানে লেখক হিসাবে আপনি নিজেকে মনে করেছেন যে আমি এখানটায় ব্যর্থ হলাম, বা আশেপাশের কোনো লেখক বা কোনো পরিচিত কারো লেখকের থেকে শুনতে পেয়েছেন যে উনি লেখক হিসাবে এই জায়গাটায় উত্তীর্ণ হতে পারেননি? না, আশেপাশে অবধি পৌঁছানোর দরকার হয় না। আমার প্রতিটা লেখা শেষ হওয়ার পরই মনে হয় কিছু হলো না, এর পরেরটা আমি ভালো করে লিখবো। এবং ওই বার্গম্যানের কথা আছে না, যে উনি বার্গম্যান লিখেছেন কোথাও, বার্গম্যান নিয়েও আমার একটি বই আছে, যে আমি মনে করি প্রতিটা বই আমার শেষ বই। প্রতিটা লেখার সময় আমি মনে করি যে আগের যে ব্যর্থতাগুলো সেগুলো কাটিয়ে উঠে এবার আমি একটা এমন কিছু লিখবো যেটা, তো হয় না, ব্যর্থতাই যথারীতি থাকে। এবং আমি যেটা করি, আমি আজ অবধি আমার প্রকাশিত কোনো বই ইংরেজি করার সময় আমায় পড়তে হয়, এবং সেটা করতে গিয়ে মানে আমার যে বাংলা 3টি বই এখনো পর্যন্ত, এবং চতুর্থ আমি এই সাতগাঁর হাওয়া তাঁতিরা প্রায় শেষ করে এনেছি। বাংলা থেকে যখন ইংরেজি করেছি পাশাপাশি রাখলে দেখা যাবে যে আমি কিন্তু অসংখ্য এডিট করেছি, মানে আমি কিন্তু আবার নতুন করে লেখাটা লিখছি। এছাড়া আমি কোনো বই কিন্তু আমি দ্বিতীয়বার আর পড়ি না। বইটা লাস্ট প্রুফ দেখার পর যখন কভারে চলে যায়, কারণ আমার পড়তে শুরু করলে আমার অসম্ভব আত্মগ্লানি হয়, একটা ব্যর্থতার বোধ আসে, মানে এটা কিছু হলো না। হয়তো কোথাও কোথাও একটা দুটো জায়গা হয়তো মনে হয় যে ঠিক আছে, কিন্তু আমি ওই এটা আছে ইয়ের কথা বোধহয়, রে ব্র্যাডবেরি নাকি উল্টো ছিল, উনি নাকি খুব উনি ওরকম একটা কোথায় বলেছিলেন যে রাত্রিবেলা মাঝরাতে বয়সকালে ওনার ঘুম ভেঙে যেত, উনি ঘুম থেকে উঠে উনি নিচে ওনার স্টাডি রুমে আসতেন এবং ওনার নিজের লেখা একটা বই বার করে উনি পাতা উল্টোতেন, এবং পাতা উল্টে একটা পাতায় এসে উনি চমকে উঠতেন এবং বলতেন, মাই গড, ডিড আই রাইট দিস। আমার দুঃখের বিষয় আজ অব্দি সেটা হয়নি, আমার উল্টোটাই ঘটে। পুরো মনে হয় সেটা আমি লিখলাম। আমার তো মনে হয় যে, এবং যখন দেখি যে পাঠকেরা সেটা বলছেন না, ভালোই বলছেন, আমার খুব বিশ্বস্ত কয়েকজন পাঠক আছেন দীর্ঘদিন ধরেই, তাদেরকে আমি লেখা পড়াই এবং তাদেরকে আমি আঁকড়ে থাকি, তারা খুব চাঁচাছোলা কথা বলেন। তো তাদের জন্য আমি অপেক্ষা করি, তাদেরকে এই লেখাটাও লেখা চলাকালীন পড়িয়েছি এরকম 2-3 জন। তো তাদের আমি চাই যে তারা বলুন কিছু, কিন্তু আমার সব লেখাতেই মনে হয় এটা হলো না। ড্যান্সিনাও আমার ভীষণই মনে হয়েছে যে আমি যেটা করেছি এটাকে আমি জাস্ট শেষ করে দিয়েছি, এটাকে আমি অন্যভাবে করতে পারতাম। হয়তো আমি ইংরেজিতে এটাকে আবার করবো, কিন্তু বাংলাতে আর একটা জিনিস, একই জিনিস তো করা যায় না। আসলে ওই কথাটাই আবার ফিরে আসে যে একটা লেখা কখনো শেষ হয় না, লেখাটাকে আমরা ছেড়ে দিই। বুক ইজ নেভার ফিনিশড, ইটস অনলি অ্যাবান্ডন্ড। আপাতত একটা, কারণ আমাকে আবার তো উঠতে হবে, আমাকে আর একটা কিছুতে যেতে হবে, নাহলে তো আমি ওটাতেই আটকে থাকবো। নাহলে একটা মানুষ সারা জীবনই আমি একই লেখা রিভাইজ করে দিই।